ফ্রেমওয়ার্কে সে কি সাপোর্ট করে, ওয়েব ফর্ম সাপোর্ট করে, এমভিসি অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার এবং ওয়েব এপিআই। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আপনার 150+ তার মধ্যে ফ্যামিলিয়ার হলো সি শার্প, VB.NET, এরপর হলো এফ শার্প। ঠিক আছে, .NET দিয়ে আপনার ই কমার্স ওয়েবসাইট, ড্যাশবোর্ড বা পোর্টাল রিলেটেড, তারপর হলো ইআরপি, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, এই টাইপসের অ্যাপ্লিকেশনগুলোকে ডেভেলপ করা হয়ে থাকে, যেখানে আপনার ক্যালকুলেশন বা কমপ্লেক্সিটি থাকে। ঠিক আছে, SP.NETটা শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে এক্সিকিউট হয়, শুধুমাত্র উইন্ডোজ, অন্য কোনো অপারেটিং সিস্টেমে এক্সিকিউট হয় না। তো মাইক্রোসফট যখন .NET নিয়ে কাজ করে, পরবর্তীতে আপনার কি আসে, SP.NET কোর। SP.NET-এর প্রবলেমগুলোকে সলভ করতে যে .NET কোরটা আসে, এটা কি হয় আপনার ক্রস প্ল্যাটফর্ম, এবং সেটা রান করে কোথায়, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম। .NET কোরের একটা স্লোগান রয়েছে, এনি প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা হলো .NET এবং .NET কোর। ঠিক .NET-এ যেরকম আমাদের কি রয়েছে, এমভিসি, ওয়েব এপিআই এবং ওয়েব ফর্ম দিয়ে আমরা কাজ করতে পারি। .NET করে এসে আমাদের ওয়েব ফর্ম নেই, কিন্তু আছে কি, এমভিসি আছে, ওয়েব এপিআই আছে এবং রেজর পেজেস রয়েছে। SP.NET কোর ফ্রেমওয়ার্কের আন্ডারে আমাদের এই প্যাটার্নগুলো ইউজ হয়ে থাকে। আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্নটা হলো কি, এমভিসি। ওয়েব এপিআই আপনার ভিউ ইউজ করতে পারি অথবা রেজর পেজ ইউজ করতে পারি। দ্যাট মিনস আপনার .NET ফ্রেমওয়ার্কের মধ্যেও এমভিসি, ওয়েব এপিআই রয়েছে, .NET কোরের মধ্যেও রয়েছে। ঠিক আছে, তো যখন আমরা এমভিসিটা ইউজ করতেছি .NET কোরে, তখন আমরা বলি এমভিসি কোর। তাহলে এমভিসি কোর আর কিছুই না, SP.NET কোরের এমভিসি প্যাটার্ন যখন আমরা ইউজ করি, তখন সেটাকে আমরা কি বলতেছি, এমভিসি কোর। বুঝতে পেরেছি? আপনারা রেসপন্স করবেন, নাহলে আমি বুঝবো না আপনারা আছেন না আমি আছি। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এমভিসি কোর আর SP.NET কোর দুটো মেইন জিনিস সিমিলার, এখানে কোনো ডিফারেন্স নেই। এমভিসি কোরের মধ্যে আপনি ভিউ ইউজ করতে পারেন অথবা রেজর পেজও ইউজ করতে পারেন। ভিউ ইউজ করি তখন আমাদের রিকোয়েস্টটা হবে কি, কন্ট্রোলার হয়ে ভিউয়ের মধ্যে যাবে, মডেল ভিউ কন্ট্রোলার। আর আমরা যদি রেজর পেজ ইউজ করি তখন আর আমার কন্ট্রোলার থাকবে না, আমার রেজর পেজের মধ্যেই কন্ট্রোলার, ভিউ এবং মডেল তিনটা একত্রিত হয়ে রেজর পেজের মধ্যে কাজ করে। বুঝতে পেরেছি? ঠিক জি এমভিসির ম্যাম। মধ্যে কন্ট্রোলারে যেরকম আপনার গেট পোস্ট ভার্ব ইউজ করতে হয়, রেজর পেজের মধ্যে ভার্ব ইউজ না করে তখন আমাদের অন গেট, অন পোস্ট থাকে, ইভেন্ট থাকে। ঠিক আছে, অনেকটা ওয়েব ফর্মের মতো রেজর পেজটা হলো অনেকটাই ওয়েব ফর্মের স্ট্রাকচার ফলো করে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে রেজর পেজটা খুব বেশি ইউজ হয় না, এজন্য রেজর পেজটা অনেকটা সময় ইগনোর হয়, এমভিসিটাই বেশি ইউজ হয়ে থাকে। .NET কোরের মেজর বেনিফিটগুলো কী কী, লাইট ওয়েট এবং মডিউলার। ঠিক আছে, .NET করে এসে কী করলো, মাইক্রোসফট মডিউল বেস করে ফেললো, অর্থাৎ আপনার যে লাইব্রেরিগুলো প্রয়োজন প্রতিটা লাইব্রেরিকে ইন্ডিপেন্ডেন্ট মডিউলে ভাগ করে নিল, প্রয়োজন অনুযায়ী মডিউলগুলোকে ইউজ করো, তোমার প্রয়োজন নেই তাহলে মডিউলগুলোকে প্রজেক্টের মধ্যে ইনক্লুড করা হলো না। কিন্তু আগে যেটা ছিল, আপনার নেসেসারি অথবা আননেসেসারি যেগুলো কিছু কম্পোনেন্ট বা লাইব্রেরি .NET-এর সঙ্গে ছিল, যার ফলে কী হতো, .NET অ্যাপ্লিকেশনটা ভারী ছিল, করে এসে সেটা লাইট ওয়েট হয়ে গেল, মডিউল বেস হয়ে গেল। এবং কোর কিসে সাপোর্ট করে, ক্লাউড বেস
এবং মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। ডটনেট কোর আপনি সাপোর্ট পাচ্ছেন ক্লাউড এবং মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে, এবং এটার পারফরমেন্স কি হাই, এবং সবথেকে বড় কথা হচ্ছে বিল্ট ইন ডিপেন্ডেন্সি ইনজেকশন। আমরা যখন এসপি ডটনেটে কাজ করতাম ট্রেডিশনাল ফ্রেমওয়ার্কে, তখন ডিপেন্ডেন্সিটা আমাদেরকে থার্ড পার্টি আর একটা লাইব্রেরি ইউজ করতে হতো ডিপেন্ডেন্সি ইনজেকশন পুশ করার জন্য। আর ডটনেট করে এসে সে বিল্ট ইন ডিপেন্ডেন্সি ইনজেকশন ফিচারটা ইনক্লুড করে দিয়ে দেয়, যার ফলে আমাদের আর বাইরের অন্য কোনো লাইব্রেরি ইনস্টল করার প্রয়োজন হয় না। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার এসপি ডটনেটের কি ফিচারগুলো, ক্রস প্ল্যাটফর্ম, হাই পারফরমেন্স, ইউনিফাইড ডেভেলপমেন্ট মডেল। ইউনিফাইড হলো কি একত্রিত, এখানে কি আছে আপনার ইউআইও রয়েছে এবং এপিআই রয়েছে। সেম ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার ইউআই এবং ব্যাকএন্ড দুটোই ডেভেলপ করার সুবিধা রয়েছে। তারপর কি রয়েছে আমাদের বিল্ট ইন ডিপেন্ডেন্সি ইনজেকশন, অর্থাৎ ডটনেট কোর কি করে ক্লিন আর্কিটেকচার এবং টেস্টেবল কোডগুলো যেন আমাদের এমভিসি কি, এমভিসিটা হলো মডেল ভিউ কন্ট্রোলার, অর্থাৎ সেপারেশন অফ কনসার্ন, অর্থাৎ আমাদের প্রতিটা ইউনিট আলাদা আলাদা, অর্থাৎ মডেল আলাদা, ভিউ আলাদা এবং কন্ট্রোলার আলাদা। যেহেতু প্রতিটা সেকশন আলাদা, এজন্য আমাদের জন্য টেস্ট করার সুবিধা রয়েছে। রেজর পেজ এবং এমভিসি রয়েছে, আমাদের ফ্লেক্সিবিলিটি রয়েছে। ইউআইটা আমরা রেজর পেজ ইউজ করব নাকি এমভিসি ইউজ করব, এটা পুরোটাই আমাদের চয়েস। ব্লেজরের সাপোর্ট রয়েছে। ব্লেজরটা কি জাভাস্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্টের জন্য আমরা কি করি জাভাস্ক্রিপ্ট ইউজ করি। ব্লেজর কি করেছে আমাদের এই জাভাস্ক্রিপ্টের বিকল্প হিসেবে ইউজ হচ্ছে সি শার্প, তাহলে ব্লেজর ইউজ করলে আমার জাভাস্ক্রিপ্ট আলাদা করে ইউজ করা প্রয়োজন হচ্ছে না। ব্লেজর আমাদেরকে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের জন্য কি হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা সব কিছু ফিচার একসঙ্গে পেয়ে যাচ্ছি। আমাদের অন্য কোনো টুলস বা টেকনোলজির উপর কিছু আর ডিপেন্ড করতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের ডটনেট করে ব্লেজরের মাধ্যমে আমরা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট করার সুযোগ পাচ্ছি এবং সার্ভার সাইডও পাচ্ছি। ব্লেজর হাইব্রিড এটাকে আমরা 3-in-1 বলতে পারি, অর্থাৎ আপনার একই কোড, একটা প্রজেক্ট অ্যাট এ টাইম, আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করে সেটাকে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবেও কাজ এক্সিকিউট করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ হিসেবেও ইউজ করতে পারবেন। তাহলে তিনটা প্ল্যাটফর্মের জন্য আমাদের আলাদা আলাদা করে কোডিং লেখার প্রয়োজন হচ্ছে না। তিনটার জন্যই আমরা একটা জায়গায় কোডিং লিখলে তিনটা জায়গায় আমরা সেটা ইফেক্ট পাচ্ছি, তিন ধরনের অ্যাপ্লিকেশনই আমরা তৈরি করতে পারতেছি। তাহলে ওর মধ্যে সময় কমে যাচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আর মোবাইল অ্যাপের ক্ষেত্রে নেটিভ ফিচার ইউজ করতে গেলে সেই ক্ষেত্রে আমাকে আলাদা কিছু কোড লিখতে হয়, সেটা শুধুমাত্র মোবাইলের নেটিভ কোনো ফিচার যদি আমি অ্যাড করতে চাই। এবং এটা কি ক্লাউড রেডি, অর্থাৎ অ্যাজুরে বা অন্য কোনো যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আমাদের ক্লাউড প্ল্যাটফর্ম, সেগুলোতে আমরা এটাকে আপলোড করে দিতে পারি এক্সিকিউটেবল। এরপরে রয়েছে কি মাউই দিয়ে আমরা কি করি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। শুধুমাত্র যদি আমি মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চাই তাহলে মাউই ইউজ করব, আর যদি আমি তিনটা অ্যাপই ডেভেলপ করতে চাই তাহলে আমি ব্লেজর হাইব্রিড ইউজ করব, আর শুধু ওয়েব এবং ডেস্কটপ করতে চাইলে ব্লেজর ইউজ করব। তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কোন ধরনের হবে তার উপর বেস করে আমি প্ল্যাটফর্মটা সিলেক্ট করব। তাহলে এই ডটনেট কোরের সুবিধার্থে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম অ্যাপ্লিকেশনও আমরা ডেভেলপ করে ফেলতে পারি, ঠিক আছে। একটা মাত্র ফ্রেমওয়ার্ক, একটা মাত্র ল্যাঙ্গুয়েজ,
দিয়েই আমরা সব ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের প্রয়োজন শুধুমাত্র স্কিল ডেভেলপ। যেহেতু আমরা সব ধরনের অ্যাপ্লিকেশন সিঙ্গেল প্ল্যাটফর্ম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি, তাহলে আমাকে এই জায়গাটায় স্কিলড হতে হবে। ডট নেটের স্কোপ রয়েছে, বাট স্কিল পিপলের অভাব রয়েছে। বুঝতে পেরেছি? তাহলে আপনার এমভিসি, এমভিসি কি আমরা মোটামুটি সবাই জানি, মডেল ভিউ কন্ট্রোলার। বুঝতে পেরেছি? এমভিসিটা কি আমাদের মডেল ভিউ এবং কন্ট্রোলার, তিনটা সেকশন রয়েছে। অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিসেরই প্রয়োজন রয়েছে, সে আমার ওয়েব হোক বা ডেস্কটপ হোক বা মোবাইল হোক। যেটা হলো মডেল ক্লাস কি আমার বিজনেস এন্টিটি ক্লাস, যার কাজ হলো কি বিজনেস লজিকটাকে ম্যানেজ করা। এজন্য মডেলটাকে বলা হচ্ছে বিজনেস ম্যানেজার, যেটা আমাদের ডাটাবেজের সঙ্গে রিলেটেড। এটা ছাড়া আমাদের অ্যাপ্লিকেশন হবে না। ভিউ, ভিউটা কি ইউজার ইন্টারফেস। আমার যদি অ্যাপ্লিকেশনে ভিউ না থাকে তাহলে এন্ড ইউজার বা কনজিউমাররা ইন্টারেক্ট করবে কোথায়? তাহলে ভিউ হলো কি এমন একটা প্লেস আমার অ্যাপ্লিকেশনে যেখানে কনজিউমার বা এন্ড ইউজার যাদেরকে বলা হয় তারা এখানে ইন্টারেক্ট করে। ইন্টারেক্ট মিনস হলো তারা কোনো কিছু দেখে, ক্লিক করে, অর্ডার দেয়। আমরা যে একটা ফর্ম সাবমিট করি, এটা কি আমাদের একটা ইন্টারেকশন। আমরা যে কোনো ওয়েব পেজ দেখি, এটাও আমাদের একটা ইন্টারাকশন দেখা। তাহলে ভিউটা কি ইউজার ইন্টারফেস, যেখানে ইউজার ইন্টারেক্ট করে। এই ইউজার ইন্টারেকশনটার সঙ্গে কে জড়িত? মডেল জড়িত। আবার কে জড়িত? কন্ট্রোলার জড়িত। এমভিসি প্যাটার্নে রিকোয়েস্টটা আসে কোথায়? কন্ট্রোলারে। এজন্য কন্ট্রোলারকে বলা হয় কি রিকোয়েস্ট ম্যানেজ করে, সে হ্যান্ডেল করে কি ইউজার ইনপুট এবং আপডেট করে কি মডেল এবং ভিউকে। ইউজার যে রিকোয়েস্টটা দিচ্ছে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার সেই রিকোয়েস্টে অনুযায়ী মডেলকে নিয়ে আসে। মডেল কি করে? ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে মডেলে বাইন্ড হয়। সেই মডেলটা যে বাইন্ড হচ্ছে কোথায়? ভিউয়ের সঙ্গে। তাহলে কন্ট্রোলার কি করতেছে? মডেল এবং ভিউয়ের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করে, যার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা অপারেট করা হয়। তিনটা অংশই আমাদের জন্য প্রয়োজনীয়। এমভিসিতে এসে এই তিনটাকে সেপারেট করা হয়। এজন্য বলা হয় এমভিসির মূল ফিচার হলো সেপারেশন অফ কনসার্ন, আরেকটা রয়েছে টেস্ট ড্রাইভেন। যেহেতু আমার ইউনিটগুলো আলাদা, আমি সহজেই কন্ট্রোলারের অ্যাকশনগুলোকে ইউনিট টেস্ট করতে পারি। ছোট ছোট অংশে অ্যাকশনগুলো হলো কি অ্যাকশন মানে কি একটা ইউনিট, এক একটা অ্যাকশনকে আমি টেস্ট করতে পারি। এটার জন্য আমার কারো উপর ডিপেন্ডেন্ট করতে হয় না। এবং এটা কি হলো এমভিসি কি কোডগুলো স্ট্রাকচার্ড, আর হলো কি টেস্টেবিলিটি। এই এমভিসিটাই যখন আমার কোডে এসে ইউজ হচ্ছে তখন আমরা এটাকে বলি কি এমভিসি কোড। ঠিক আছে? ASP.NET Core MVC, ASP.NET MVC Core কোনো ডিফারেন্স নেই, জাস্ট হলো বলা ইজ অ্যান এভলিউশন অফ ক্লাসিক ASP.NET MVC। আমরা যে ক্লাসিক বা ট্র্যাডিশনাল এমভিসিটা ইউজ করি, এইটার আপডেটেডটা হলো এমভিসি কোড অথবা ASP.NET Core MVC। ঠিক আছে? তাহলে ASP.NET Core যে ফিচার, সবগুলো ফিচারই আমরা এমভিসি করে পেয়ে থাকি। কোর এমভিসি বলি বা এমভিসি কোর বলি। যখন ASP.NET ইউজ করি তখন বলি আমরা ASP.NET Core MVC। আর যদি আমরা ASP.NET-টাকে স্কিপ করি তখন আমরা বলি MVC কোর। বুঝতে পেরেছি? এখানে আর কোনো ডিফারেন্স নেই। তাহলে ASP.NET Core-এর যত ফিচার আছে সবগুলো ফিচারই MVC Core-এ অ্যাপ্লিকেবল। ঠিক আছে? ঠিক ওয়েব এপিআই সেম জিনিস। ট্র্যাডিশনাল ওয়েব এপিআই এর আপডেটেড ভার্সনটা হলো ওয়েব এপিআই কোর। আমরা .NET ফ্রেমওয়ার্ক ট্র্যাডিশনাল বা ক্লাসিকে ওয়েব এপিআই ইউজ করি, তার ফিচারগুলো পাই। আর যখন আমরা .NET করে ওয়েব এপিআই ইউজ করি তখন .NET করে ফিচারগুলো পেয়ে যাই। এজন্য এটা আমরা কি বলি? ওয়েব এপিআই কোর। তাহলে ASP.NET Core, MVC Core, ওয়েব এপিআই কোর, তিনটার টার্ম আলটিমেটলি সেম।
এখানে ডিফারেন্স কিছু নেই, আমরা এই জায়গাটায় কনফিউজড হয়ে যাই কোন টার্ম দিয়ে কাকে বোঝাবো। বুঝতে পেরেছি? এমভিসির যে ফিচারগুলো রয়েছিল রাউটিং, ট্যাগ হেল্পার সবই আছে, তার মধ্যে এখানে মিডলওয়্যার পাইপলাইনটা হলো SP.NET করে এসে আমাদের কি হয়, মিডলওয়্যার পাইপলাইনটা ইউজ করা হয়। মিডলওয়্যার পাইপলাইনের কাজটা হলো কি, HTTP রিকোয়েস্টটাকে ম্যানেজ করা। HTTP রিকোয়েস্ট মানে কি, আমরা যখন বলি গেট কাস্টমার, তাহলে আমরা কাস্টমারের ইনফরমেশন নেওয়ার জন্য গেট অ্যাকশনটাকে কল করি, এটা কি আমার একটা HTTP রিকোয়েস্ট। আবার আমরা কি করি, এক্সেপশন হ্যান্ডেল করি। আবার আমরা কি করি, অথেন্টিকেশন অথরাইজেশনের কাজগুলো করে থাকি। এই যে প্রতিটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টগুলোকে ম্যানেজ করার দায়িত্ব হলো মিডলওয়্যার পাইপলাইন। এক একটা মিডলওয়্যার এক একটা কাজ করে থাকে। এই মিডলওয়্যার পাইপলাইনগুলো আমাকে সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হয়। মিডলওয়্যারের পাইপলাইনগুলো সিকোয়েন্স যদি ব্রেক হয়ে যায়, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে এক্স্যাক্টলি আউটপুট অনেক সময় আসে না, অনেক সময় এরর আসে। এজন্য মিডলওয়্যারগুলোকে আমরা যখন রেজিস্টার করব, সিকোয়েন্স মেনে তারপরে কোন মিডলওয়্যারটা ইউজ করতে হয় সেটা দেখে আমাকে রেজিস্টার করতে হবে। ঠিক আছে? তাহলে .NET করে আমরা এসে ট্যাগ হেল্পার, রেজর পেজেস বেনিফিট পাচ্ছি, সঙ্গে মিডলওয়্যারের বেনিফিট পাচ্ছি। এবার আসেন C#। এতক্ষণ আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করলাম। SP.NET ফ্রেমওয়ার্ক, ফ্রেম বলতে আমরা যেরকম একটা ফটো ফ্রেম বলি, নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট কিছু বেনিফিট। SP.NET ফ্রেমওয়ার্কও এরকমই একটা প্রোগ্রামিংয়ের জন্য একটা নির্দিষ্ট গণ্ডি। এই গণ্ডির মধ্যে প্রোগ্রামিং লিখতে গেলে আমাদের কি প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। এই ল্যাঙ্গুয়েজটা অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে মোস্ট ফ্যামিলিয়ার এবং মেন হলো কি আমাদের C#। C#টা কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C#এরও আবিষ্কারক কে, মাইক্রোসফট। C#এর কমন যে ফিচারগুলো হলো কি, স্ট্রংলি টাইপ এবং স্ট্যাটিক্যালি কম্পাইলড। ঠিক আছে? C# ল্যাঙ্গুয়েজটা কি, কম্পাইলড ল্যাঙ্গুয়েজ এবং কি স্ট্রংলি টাইপ, অর্থাৎ এর টাইপটাকে আমরা যা বলবো সেই টাইপ নিয়ে কাজ করতে হবে। টাইপ মিসম্যাচ হলে আমাদের কি হয়, এরর আসে। আর এরর আসলে আমরা ভয় পেয়ে যাই, মাথা খারাপ হয়ে যায়। এরর আসবেই, আমরা যদি সিনট্যাক্স লিখতে ভুল করি, টাইপ মিসম্যাচ করি, এরর আসবেই। এবং আমাদের সুবিধা হলো .NET কিন্তু এররগুলোকে ডিফাইন করে দিয়ে দেয়, এরর লিস্টের মধ্যে ডিফাইন করে দেয়। আমাদের প্রয়োজন এররটা বুঝে সলভ করা। এবং C# আমরা বড় একটা ফ্যাসিলিটিস পাই, লিঙ্ক কিউ, ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি। লিঙ্ক কিউটা কি, এটা আমরা মোটামুটি সবাই জানি। SQL সার্ভারে আমাদের কোয়েরি করে ডাটা নিয়ে আসতে হয়। এই কোয়েরিটা করার জন্য আমাদের আলাদা করে আর SQL সার্ভারে যেতে হচ্ছে না। C# আমাদেরকে এই বেনিফিটটা দিচ্ছে, অর্থাৎ আমরা কোডিং অ্যাপ্লিকেশনের মধ্যে কোডের মাধ্যমে কোয়েরিটা করে ফেলতে পারি। SQL সার্ভারে যতগুলো কোয়েরি আছে সবগুলো কোয়েরি আমাদের C#এর মধ্যে সাপোর্টেড। এবং আমরা টাস্ক ইউজ করতে পারি। টাস্ক ইউজ করার বেটার ওয়ে হলো অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট ইউজ করা। আর একটা ফিচার্স আমাদের রয়েছে কি, জেনারিক। জেনারিক এবং নন জেনারিক। আগে ছিল নন জেনারিক, অর্থাৎ টাইপ সেট ছিল না। ঠিক আছে? নন জেনারিক টাইপ সেট ছিল না, জেনারিক এসে আমাদের টাইপ সেট হয়ে গেছে, যার ফলে আমাদের এররের পরিমাণ কমে গেছে, আমাদের ম্যানেজ করা সুবিধা বেড়ে গেছে, এর ফলে প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। আর এর আগে আমরা যেটা বলেছি যে .NET কোর ফ্রেমওয়ার্ক এবং C# ল্যাঙ্গুয়েজ দিয়ে একাধারে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম ডেভেলপ করতে পারি। ঠিক আছে? SP.NET করে C# দিয়ে কি করি, আমরা কন্ট্রোলারে কোড লিখি, মডেলে লিখি এবং ভিওর মধ্যেও আমরা লিখতে পারি। তাহলে লজিক লেখার জন্য আমরা ইউজ করি C# ল্যাঙ্গুয়েজ। ফ্রেমওয়ার্ক হলো আমার SP.NET। আর
এই যে কোড লেখার জন্য আমাদের টুলসটা হলো কি ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিওটাকে কি বলা হয়? আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের প্রোগ্রাম বা কোডিং লেখার জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন সেই এনভায়রনমেন্টটা দিচ্ছে কি আমাদের ভিজুয়াল স্টুডিও। ঠিক আছে, আমাদের আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাগুলোতে গুলাই ফেলে কোনটা কি কোনটার কাজ কি। ভিজুয়াল স্টুডিও হলো আমাদের আইডি, আমাদের নোটপ্যাড যেরকম একটা আইডি, ঠিক ভিজুয়াল স্টুডিও এরকম একটা আইডি, তবে নোটপ্যাডের থেকে অনেক বেশি ফিচার রয়েছে, যা হলো মাইক্রোসফটের ডটনেট ফ্রেমওয়ার্কটাকে সাপোর্ট করে। ভিজুয়াল স্টুডিওর মধ্যে আমরা ডটনেট ফ্রেমওয়ার্কটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে ভিজুয়াল স্টুডিও হলো আমাদের আইডিই, ডটনেট ফ্রেমওয়ার্ক হলো আমাদের প্ল্যাটফর্ম, সি শার্প হলো আমাদের ল্যাঙ্গুয়েজ, এমভিসি হলো আমাদের ডিজাইন প্যাটার্ন বা আর্কিটেকচারাল প্যাটার্ন। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। এগুলো একেবারেই বেসিক। আমি বেসিক থেকে শুরু করেছি, আমি দেখেছি অনেকের মধ্যে বেসিকের প্রবলেম রয়েছে। তো এই বেসিকের প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমি বেসিক দিয়েই শুরু করেছি। আমি যতটা সম্ভব চেষ্টা করছি প্রতিটা জিনিসকে পার্ট বাই পার্ট বোঝানোর। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করার। তাহলে SP.NET, আমি যদি একজন SP.NET ডেভেলপার হতে চাই বা প্রোগ্রামার হতে চাই কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমাকে কি কি শিখতে হবে? ফ্রন্ট এন্ডের জন্য আমাকে কি করতে হবে? বুটস্ট্র্যাপ, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার। আমি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইউজ করতে চাইলে অ্যাঙ্গুলার ইউজ করতে পারি, ভিউজ ইউজ করতে পারি, রিয়াক্ট জেএস ইউজ করতে পারি। ঠিক আছে, আর ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য আমি কি করব? সি শার্প দিয়ে কোড লিখবো অবশ্যই, ওয়েব এপিআইও ইউজ করতে পারি অথবা এমভিসি ইউজ করতে পারি। ডাটাবেস হিসেবে আমি এসকিউএল সার্ভার ইউজ করতে পারবো, ওরাকল পারবো, পোস্টগ্রি পারবো, মাইএসকিউএল পারবো। তবে সবথেকে বেশি ইউজ হয় এসকিউএল সার্ভার ডাটাবেস হিসেবে, অন্যান্যগুলো ইউজ করা পসিবল। একই অ্যাপ্লিকেশন আপনি মাল্টিপল ডাটাবেস দিয়ে কাজ করতে পারেন। এটা আপনাকে কোথায় কাজ করতে হবে? কানেকশন স্ট্রিংয়ে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের ডটনেট ডেভেলপার হওয়ার জন্য যে টেকনোলজি বা টুলসগুলো জানা দরকার, অবশ্যই আমার কি করতে হবে? ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ফান্ডামেন্টাল প্রোগ্রামিং, সি শার্প দিয়ে ফান্ডামেন্টাল প্রোগ্রামিংটা আমি কিভাবে করব এটা আমার ক্লিয়ার থাকতে হবে। যখন আমি এই জায়গাটা ক্লিয়ার থাকবো তখন ডটনেট কোর প্ল্যাটফর্মে এসে আমার ঝামেলা আর হবে না। আর যদি আমার এই জায়গাটায় ঝামেলা থাকে তাহলে ডটনেট করে যেয়ে কাজ করতে গেলে অনেক হ্যাসেল হয়। প্রবলেম সলভিং, সি শার্প দিয়েও অনেক ধরনের প্রবলেম সলভ করা যায়। প্রবলেম সলভিংটা হলো আপনার লজিক্যাল বুদ্ধিটাকে বৃদ্ধি করে। আপনি যত বেশি ছোট ছোট প্রবলেম সলভ করবেন আপনার প্রোগ্রামিং লেভেলে যে তত বেশি স্কিল ডেভেলপ হবে। ঠিক আছে, এজন্য আপনার প্রবলেম সলভ করতে হবে। এবং এই প্রবলেমটা কি? আমরা একটা নাম্বার দেখলে সেটা কি বলি? প্রাইম নাম্বার কি না, প্রোগ্রামিংয়ের মাধ্যমে চেক করা। তাহলে এটা হলো কি আমাদের একটা প্রবলেম সলভিং। ইউজার ইনপুট দিল ইভেন না অড, এটা চেক করা একটা কি প্রবলেম সলভিং। এই ছোট ছোট প্রোগ্রামিংগুলো যখন আমি করব তখন আমি ডটনেট করে এসে আমার বিজনেস লজিকগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আপনার নেটের মধ্যে কয়েকটা ওয়েবসাইট আপনারা পাবেন সি শার্প দিয়ে প্রবলেম সলভিংয়ের, ছোট থেকে সিম্পল থেকে কমপ্লেক্স পর্যন্ত আপনারা গুগল করলেই পাবেন সি শার্প প্রবলেম সলভিং। একটা মনে হয় ওয়েবসাইটের নাম আছে 1000। ঠিক আছে, এই ছোট ছোট প্রবলেমগুলো সবাই নিজেরাই বাসায় সলভ করতে, তাদের হলো প্রবলেম এবং সলিউশন সব দেওয়া থাকে, এক্সপ্লেনেশনও দেওয়া থাকে।
নিজেরা যদি এটা করতে পারেন খুব বেটার, না হলে আপনার কোনো না কোনো টিউটোরিয়াল বা মেন্টর নিতে হয়। ডাটাবেস হলো কি এমএস এসকিউএল সার্ভার। আপনি যখন ডাটাবেসটাকে প্রপারলি বুঝবেন তখন এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে অবজেক্ট ম্যাপিংটাকে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং কোয়েরিগুলোও খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা এসকিউএল সার্ভার কিছু জানে না, কিন্তু ডটনেট কোড দিয়ে ক্রুড করে। ডটনেট কোড দিয়ে একটা দুটো ক্রুড করেই বলে যে আমি ডটনেট পারি। বেসিক্যালি একটা সফটওয়্যারের 80 বা 90% সফলতা ডিপেন্ড করে ডাটাবেজের স্ট্রাকচারের উপরে। ডাটাবেজের স্ট্রাকচার যত সুন্দর হবে অ্যাপ্লিকেশনটা আপনার তত বেশি স্মুথ হবে। এজন্য ডাটাবেজের স্ট্রাকচারটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত। রিলেশনশিপটা জয়েনিং করে কিভাবে আমরা কোয়েরি করে বা ফিল্টারিং, এগ্রিগেট ফাংশন, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। তখন আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ইউজ করে, লিঙ্ক কিউ ইউজ করে খুব সুন্দর করে ইন্টারফেসের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। আর এগুলো সবকে আমরা দেখব কোথায়? আমার ইউজার ইন্টারফেস লাগবে, এজন্য আমাদের ওয়েব ডিজাইনটা লাগে। এবং বর্তমানে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা খুবই প্রয়োজন, যেহেতু একই ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইলে দেখা হয়, সবাই স্মার্টফোন ইউজ করে, দ্যাটস ওয়াই রেসপন্সিভটা খুব বেশি প্রয়োজনীয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কী কী টুলস ইউজ করা হয় আমরা মোটামুটি সবাই জানি। HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, আরও অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে। আমরা আগেই দেখে এসেছি MVC কোর, ওয়েব API কোর। ORM হিসেবে আমরা কি ইউজ করব? এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করব। কোয়েরির জন্য আমি ইউজ করব কি? লিঙ্ক কিউ। ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য আমি কি ইউজ করব? অ্যাঙ্গুলার এবং রিয়াক্ট জেএস। বুঝতে পেরেছি? মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাইলে মাউ ইউজ করব, আগে বলে এসেছি। যদি আমি ক্লায়েন্ট সাইড জাভা স্ক্রিপ্টটাকে স্কিপ করতে চাই তাহলে ব্লেজর ইউজ করব, আবার ব্লেজর হাইব্রিডও ইউজ করব। তাহলে এই টেকনোলজিগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমি শুধু ওয়েব অ্যাপ্লিকেশন পর্যন্ত ডেভেলপ করতে চাই তাহলে আমার জন্য লিঙ্ক কিউ এনাফ। আমি অ্যাঙ্গুলার বাদ দিয়ে ইউআই বা ফ্রন্ট এন্ডের জন্য এমভিসি ইউজ করতে পারি। ডটনেট ফ্রেমওয়ার্ক ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই সুন্দর করে ডেভেলপ করা পসিবল। যেহেতু এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, টাইমটা একটু বেশি লাগে, রেসপন্স টাইম। এজন্য জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হিসেবে অ্যাঙ্গুলার বা রিয়াক্ট জেএসটা ব্যবহার করা হয়, অথবা আপনি ব্লেজরও ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার স্কিল, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন সেই প্রতিষ্ঠান অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এগুলো সব মিলে ডিপেন্ড করবে আপনি কোন প্ল্যাটফর্মটা ইউজ করবেন। বুঝতে পেরেছি? এবং সর্বশেষ যেটা বিষয়, আমাদের এত কিছু শেখার মূল টার্গেটই হলো আর্নিং করা। তাহলে আমি আর্নিংটা কোথা থেকে এবং কিভাবে করতে পারি? প্রথমত লোকাল মার্কেটে আমরা আইটি ফার্মগুলোতে করতে পারি। কিছু কিছু প্রতিষ্ঠান আছে তাদের ইনহাউস ডেভেলপার লাগে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরগুলো বা ওষুধ কোম্পানিগুলো, তাদের নিজস্ব সফটওয়্যার, নিজস্ব ডেভেলপার রেখে ডেভেলপ করে থাকে, তো তাদের একটা টিম থাকে, সেই টিমে জয়েন করতে পারি। আইটি ফার্মে করতে পারি। আইটি ফার্মের বেনিফিট হলো এখানে ডিফারেন্ট যেহেতু অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, স্কিলের মাত্রাটা বেশি থাকে, নিজের স্কেলিং করার ক্ষমতাটা বেশি থাকে। কিন্তু ইনহাউস ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করা হয় সেহেতু এখানে ডেভেলপমেন্টটা কম হয়, বাট আরামায়েশ বেশি পাওয়া যায়, বেনিফিট বেশি পাওয়া যায়। আপনি যদি বেশি শিখতে চান আপনার জন্য বেটার আইটি ফার্ম, আর যদি আপনি আরামায়েশ বেশি চান তাহলে ইনহাউস ডেভেলপমেন্টে জয়েন করতে পারেন। আইটি সলিউশন এবং সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো, এগুলো হলো কোথায়? আমার লোকাল মার্কেটে। আর বর্তমানে কমন একটা খুবই বাজওয়ার্ড হলো কি? ফ্রিল্যান্সার।
গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং যত সহজে ফ্রিল্যান্সিং করা যায় ডটনেটেরটা তত সহজে করা যায় না, কিন্তু ডটনেটেরটা করলে এটা হলো কি লং টার্ম এবং প্রাইসের রেঞ্জটা অনেক বেশি। ঠিক আছে, কোথায় আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, প্রতিটা ক্ষেত্রেই আপনার ডটনেট দিয়ে কাজ করার সুযোগ রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে, ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে আপনাকে ডটনেটের এক্সিস্টিং প্রজেক্ট দেখাতে হবে, ভ্যালুয়েবল কিছু প্রজেক্ট দেখলে তখন তারা আপনার উপরে ফেইথ পায়, যেহেতু এটা একটা লং টাইম, একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করবে তারপরে তার উপরে পেমেন্ট আসবে। দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে গেলে আপনার এক্সপিরিয়েন্সটা বা প্রোফাইলটাকে একটু ভারী হওয়া প্রয়োজন। রিমোট জব, আপনি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে পারেন অথবা রিমোট জব, এই প্ল্যাটফর্মগুলোতে আপনার রিমোট জব করার সুবিধা রয়েছে। নট অনলি দ্যাট, আপনার স্টেক ওভারফ্লো থেকে ওভারসিজ জব, আপনি বাইরের দেশে যাওয়ারও সুযোগ রয়েছে। কোম্পানি যদি আপনাকে মনে করে যে আপনি তাদের জন্য একটা রিসোর্স, তারা স্পন্সর দিয়ে আপনাকে নিয়ে যাবে। আপনাকে রিসোর্সটা ওভাবে ডেভেলপ করতে হবে, আপনার ভিতরে কি আছে স্কিলটাকে যেভাবে ডেভেলপ করবেন, ফোকাস করবেন, আপনার বাইরে যাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। এগুলো বাদ দিয়ে আপনি মাইক্রো সার্ভিস দিতে পারেন, মাইক্রো জব। ঠিক আছে, কোড ক্যানিয়ন আপনারা ভিজিট করে দেখবেন, এখানে এক একটা প্রজেক্টের তারা ডেভেলপ করে রেখেছে ছোট ছোট প্রজেক্ট কিংবা বড় প্রজেক্ট, $20, $50, $200, $300, এবং অনেকবার সেল, ফুল একটা প্যাসিভ ইনকাম। নর্মাল একটা ক্রুড অপারেশন করে রেখে দিয়েছে, সেটাও সেল হয়েছে। অথেন্টিকেশনের কাজ করে দিয়েছে, সেটাও সেল হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি যদি কোড ক্যানিয়নের মধ্যে প্রজেক্টগুলো আপ করে রাখেন, এখান থেকে আপনার লাইফ টাইম ইনকাম আসবে যদি আপনি রেগুলার বেসিসে আপডেট করে দেন এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সার্ভিস দিয়ে থাকেন। ঠিক আছে, আর আপনি টিচিং প্রফেশনেও যেতে পারেন। ইউটিউবে বর্তমানে হলো কি আমাদের ইউটিউবটা ফ্যামিলিয়ার, বিভিন্ন আইটি ইনস্টিটিউটের মধ্যে ডটনেট করে ট্রেনার হিসেবে কাজ করতে পারেন। কন্টেস্ট থেকে সেখান থেকেও আপনাদের একটা ইনকামের সুযোগ থাকে, যদিও বা সেটা পার্মানেন্ট কিছু না বা প্রফেশনাল কিছু না, এটা হলো সমসাময়িক। বুঝতে পেরেছি? এই হলো আমাদের ডটনেটের বেসিক সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দিলাম। এখান থেকে কি আপনাদের কোনো প্রশ্ন বা জানার কিছু থাকলে আপনারা বলতে পারেন। আপনারা কি আছেন না সব ঘুমাচ্ছেন? আছি ম্যাম। আচ্ছা, জি ম্যাম আছি। কারো কিছু এখান থেকে কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আমি ভিজুয়াল স্টুডিওর আইডি, অনেকেই জানি, অনেকে ভিজুয়াল স্টুডিওর সঙ্গে পরিচিত, অনেকেই হয়তোবা পরিচিত না, বা অথবা কোন সেকশনকে কি বলা হয়। তো আমি ভিজুয়াল স্টুডিওর একটু পরিচয় দিয়ে দিই। ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও খুব সহজে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি আমরা। নেটের মধ্যে ফ্রি রয়েছে, পেইডও রয়েছে। আমরা ফ্রিটা নিয়ে ডাউনলোড করতে পারি, ওয়ার্কলোডগুলো সিলেক্ট করে দিতে হয়। আপনি ওয়েব অ্যাপ্লিকেশন, গেম বা হলো মাউস কোনটা দিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। ঠিক আছে, আমি যখন একটা প্রজেক্ট করব, আমি এখানে দেখেন এখানে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, তো আমি সি শার্প দিয়ে কাজ করব, সি শার্প সিলেক্ট করব। কোন প্ল্যাটফর্ম, এটা হলো জাস্ট ফিল্টারিং এর জন্য, আর কিছু না। ASP.NET কোর ওয়েব অ্যাপ্লিকেশন মডেল ভিউ কন্ট্রোলার, আমরা যদি এটাকে চয়েস করি, অথবা কনসোল অ্যাপ্লিকেশনও আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আপনার যদি পরিচিতি পারপাসে আমরা কনসোল অ্যাপ্লিকেশনটা নিলাম। যারা জানি তারা তো জানি, যারা জানি না তাদের জন্য এই অংশটুকু কনফিগারেশন, প্রজেক্টের নাম, প্রজেক্ট কোথায় যাবে, সলিউশনে যাবে।
এটা হলো কি আমার ফ্রেমওয়ার্ক। ট্র্যাডিশনাল বা ক্লাসিক ফ্রেমওয়ার্ক 4.8 যে থেমে গিয়েছে। 4.8, ঠিক আছে। আমরা নিয়েছি কি .NET ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ক্লাসিক্যাল বা ট্র্যাডিশনাল যে নামে বলি না কেন, ঠিক আছে। তাহলে এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা ভিজুয়াল স্টুডিও কি হলো, ওপেন হলো। এই ভিজুয়াল স্টুডিওটা যখন আমার ওপেন হচ্ছে, উপরে এটাকে বলা হচ্ছে কি মেনু বার। সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেনু বার কি কমন একটা বিষয়। এখান থেকে এই মেনুগুলো থেকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকি। ফাইল মেনু, ফাইল রিলেটেড, এডিট মেনু, কাট, কপি, পেস্ট, এডিটিং। ভিউয়ের মধ্যে বিভিন্ন উইন্ডো ভিউ করার জন্য যে উইন্ডোগুলো রয়েছে এগুলো আমরা কোথায় পাই, ভিউ মেনু। গিট, আমাদের গিট হবে প্রজেক্টটা আপলোড করার জন্য। প্রজেক্ট মেনু, প্রজেক্ট রিলেটেড কাজকর্মগুলো। বিল্ড এবং ডিবাগ, এই দুটো মেনুর কাজ হলো আমার প্রজেক্টটাকে বিল্ড করা। ডিবাগের কাজ হলো আমি যখন অ্যাপ্লিকেশনটা রান করব, ডিবাগিং করে দেখতে চাইলে স্টার্ট ডিবাগিং অথবা F5। আর যদি আমি ডিবাগিং না করি তাহলে কন্ট্রোল F5 দিতে পারি। এই মেনুগুলো আমাদের সব থেকে বেশি ইউজ হয়ে থাকে। এই অংশটুকু হলো আমাদের ওয়ার্কিং স্পেস। এই অংশটুকু হলো আমরা কি করি, কোডিং লিখি বা ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসটা যত প্রশস্ত হবে আমাদের লিখতে সুবিধা হবে। এজন্য আমরা বাকি উইন্ডোগুলোকে কি করেছি, এখানে পুশ পিন করে রেখেছি। ট্যাব আকারে এখানে পুশ হয়ে রয়েছে, যেরকম সলিউশন এক্সপ্লোরার। আমার প্রয়োজনে ক্লিক করলাম। এই সলিউশন এক্সপ্লোরার উইন্ডো যদি আমার এখানে না থাকে, কোথা থেকে পাবো, ভিউ মেনু থেকে সলিউশন এক্সপ্লোরার পেয়ে যাব, ঠিক আছে। সলিউশন এক্সপ্লোরারটা কি, সলিউশন এক্সপ্লোরার হলো এমন একটা উইন্ডো যে কি করবে, আপনার সলিউশনটাকে ডিসপ্লে করবে। সলিউশন কি, তাহলে সলিউশন হলো কি আপনার এক বা একাধিক প্রজেক্টের গ্রুপিং। সলিউশন কন্টেইন করে কি এক বা একাধিক প্রজেক্ট। প্রজেক্ট কি, প্রজেক্ট হলো আমি যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করি, এটাই হলো আমার প্রজেক্ট। একটা সলিউশনের মধ্যে এক বা একাধিক প্রজেক্ট থাকতে পারে, ঠিক আছে। আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে, এবং একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টের মধ্যে ডাটা ট্রান্সফার বা ডাটা শেয়ারিং করা পসিবল। তাহলে প্রজেক্ট কি, প্রজেক্ট হলো আপনার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য নেসেসারি যে ফাইল এবং ফোল্ডারগুলো ব্যবহৃত হয়, সেই ফাইল এবং ফোল্ডারগুলোর কন্টেইনার হলো কে প্রজেক্ট। তাহলে প্রজেক্টে কে থাকবে, ফাইল ফোল্ডার। প্রজেক্ট থাকবে কোথায়, সলিউশনের মধ্যে। আর আমরা ফুল সলিউশনের স্ট্রাকচার বা চেহারা দেখতে পাবো কোথায়, সলিউশন এক্সপ্লোরার উইন্ডোর মধ্যে, ঠিক আছে। তাহলে প্রজেক্টের মধ্যে এটা হলো কি আমার প্রজেক্টের নাম। প্রজেক্টের নাম সাধারণত সফটওয়্যার, আপনি যে রিলেটেড সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন সেই রিলেটেড নাম দেওয়া উচিত। প্রপার্টিজ, প্রপার্টিজ বলতে কি বৈশিষ্ট্য। এই প্রজেক্টটার আপনার বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে। অ্যাসেম্বলি টাইটেল, প্রজেক্টের নামটা কি অ্যাসেম্বলি টাইটেল। আমরা অ্যাসেম্বলি বা লাইব্রেরি বা প্রজেক্ট সবগুলো মূলত একটা জিনিসকেই ডিফাইন করে, শুধু কনটেক্সট অনুযায়ী নামগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাসেম্বলি আর কিছুই না, কি হচ্ছে আপনার প্রজেক্ট। এখানে কপিরাইট আমি বলে দিচ্ছি, যখন আপনি ডেভেলপ করেন সেই কপিরাইটটা চলে আসে। কালচার ডিফাইন করে দিতে পারেন, ট্রেডমার্ক ডিফাইন করে দিবেন, এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। ভার্সন আমরা দিতে পারি, এটা একটা গাইড। GUID, গ্লোবাল ইউনিক আইডেন্টিফায়ার। গ্লোবালি যেটা হলো ইউনিক হবে, এটা কখনো ডুপ্লিকেট হয় না, এবং আপনি চাইলে এই ভার্সনটা মেনটেন করতে পারেন। একই প্রজেক্ট ক্লায়েন্ট বেজে ডিফাইন্ড হতে পারে, ক্লায়েন্ট অনুযায়ী আপনি কি করতে পারেন, ভার্সনটা তৈরি করে দিতে পারেন, ঠিক আছে। ভার্সনের এখানে দেখেন 4টা পার্ট বলে দেওয়া হচ্ছে কি, প্রথমটা মেজর ভার্সন, দ্বিতীয়টা মাইনর ভার্সন, তৃতীয়টা বিল নাম্বার, চতুর্থটা কি রিভিশন।
বুঝতে পেরেছি? মেজর ভার্সনটা হলো আপনার মেজর ফিচার চেঞ্জ হচ্ছে, মাইনর ভার্সন আসে। তাহলে আপনার যদি আপনার একেবারে প্রজেক্টের ফিচার চেঞ্জ হয় মেজর ভার্সন, আর ছোট ছোট যদি চেঞ্জ করি আমরা তখন মাইনর ভার্সন, আর ডিবাগ থাকলে বাগ থাকলে ফিক্স করলে বিল নাম্বার চেঞ্জ হয়ে আসে। রেফারেন্সের মধ্যে কি ইউজ হচ্ছে, যে লাইব্রেরিগুলো এই প্রজেক্টটা তৈরির ক্ষেত্রে স্টার্টিংয়ের জন্য যে লাইব্রেরিগুলো প্রয়োজন সেগুলো রেফারেন্সের মধ্যে দেওয়া আছে। সি শার্প, কোর, ডেটা, যে লাইব্রেরিগুলো আমাদের প্রয়োজন, লাইব্রেরি, ডিএলএল, অ্যাসেম্বলি, নেম স্পেস, সবগুলো মূলত একই। app.config ফাইল, এখানে কি হচ্ছে অ্যাপ্লিকেশনের কনফিগারেশন। একটা অ্যাপ্লিকেশনে যে গ্লোবাল কনফিগারেশন থাকে সবগুলো জায়গা থেকে অ্যাক্সেস করবে, সেই ইনফরমেশনগুলো আমরা কোথায় দেই, app.config। program.cs ফাইল, কনসোল অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট হলো program.cs, আর এই মেইন মেথডটা হলো আমাদের মূল এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ আমি যত কিছুই লিখি এই মেইনে যদি আমি এক্সিকিউট না করি সেটা এক্সিকিউট হবে না। বুঝতে পেরেছি? তাহলে এই যে এগুলো হলো কি ট্যাব উইন্ডো, এই ট্যাব উইন্ডোগুলো আমরা মেনু থেকে পেয়ে থাকি। পুশপিন করে দিয়ে যে উইন্ডোগুলো আমার ফ্রিকুয়েন্টলি লাগে সেগুলোকে আমি পুশপিন করে দিয়ে রাখি। ভিজুয়াল স্টুডিওতে যখন আমি কোনো অ্যাপ্লিকেশন লিখি, বিল্ড করি, যদি বিল্ডে কোনো এরর থাকে সেটা কোথায় দেখাবে, আমার এরর লিস্টের মধ্যে। এই এরর লিস্টটা যদি না থাকে আমরা ভিউ থেকে এরর লিস্ট উইন্ডোটা নিয়ে আসলে এখানে এরর পাবো। আউটপুট উইন্ডোতে আমাদের এক্সিকিউশনের স্টেটমেন্টগুলো দেখাবে আমার অবস্থাটা কি, বলতেছে বিল্ড কমপ্লিটেড, বিল্ড সাকসিডেড, ঠিক আছে? তাহলে আউটপুট উইন্ডোটা হলো আমার আউটপুট দেখাবে আমাদের এক্সিকিউশন। আমি এখানে কি দেখতেছি, বিল্ড অর্ডার, গিটহাব, কোপাইলট। মেজর ক্ষেত্রে আমরা বিল্ডের আউটপুটটাই দেখি। প্যাকেজ ম্যানেজার কনসোলের কাজ হলো কি, আমাদের আমরা নাগেট প্যাকেজ থেকে যে লাইব্রেরিগুলো ইনস্টল করি প্যাকেজ ম্যানেজার থেকেও ইনস্টল করতে পারি, কিংবা মাইগ্রেশন রিলেটেড কমান্ডগুলো আমরা কি করি প্যাকেজ ম্যানেজার কনসোল থেকে এক্সিকিউট করে থাকি, ঠিক আছে? এই হলো আমাদের ভিজুয়াল স্টুডিওর আইডিই পরিচিতি। বুঝতে পেরেছি? আচ্ছা, আমি আরেকটা যেটা বিষয় বলেছিলাম, ডিএলএল লাইব্রেরি নেম স্পেস। এটা কি নেম স্পেস? তাহলে নেম স্পেস হলো আমার অ্যাপ্লিকেশনের রুট জায়গা। নেম স্পেস আর কিছুই না, আমার প্রজেক্টের নাম। এই নেম স্পেস কি করবে, কন্টেন্ট করবে আমাদের ফুল অ্যাপ্লিকেশনটাকে। প্রজেক্টের ভিতরে আমার ফুল অ্যাপ্লিকেশন থাকে, যতগুলো ক্লাস থাক, এক বা একাধিক ক্লাস। তাহলে নেম স্পেস কন্টেন্ট করে কি, এক বা একাধিক ক্লাস। ক্লাস কি কন্টেন্ট করে, ক্লাসের মেম্বার হিসেবে কারা থাকে, ফিল্ড, প্রপার্টিজ এবং মেথডস, এবং সবগুলো যে গ্রুপিং হচ্ছে কোথায়, নেম স্পেসের মধ্যে। যখন আমরা প্রজেক্টটা ডেভেলপমেন্ট মোডে থাকি তখন সেটাকে বলি আমরা নেম স্পেস। আর প্রজেক্টটা যখন ডেভেলপমেন্ট শেষে প্রোডাকশনে যায় তখন আমরা কখনো এটাকে নেম স্পেস বলি না, এটাকে আমরা কি বলি, অ্যাসেম্বলি বলি বা ডিএলএল বলি, লাইব্রেরি, ঠিক আছে? তখন এটা হয়ে যায় কি আমাদের লাইব্রেরি বা অ্যাসেম্বলি। এই হলো ডিফারেন্স, শুধুমাত্র কনটেক্সট অনুযায়ী নামটা ডিফারেন্স আসে। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যেটাকে নেম স্পেস বলি, প্রোডাকশনে যে এটা আমার হয়ে যাচ্ছে অ্যাসেম্বলি বা ডিএলএল। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, জি আমার ম্যাম। মোটামুটি 1 ঘন্টার সেশনে আমার টার্গেট ছিল আপনাদের এই বেসিক টুকুকে কভার করা। আমার সেশনে যা কভার করা ছিল আমি মোটামুটি কমপ্লিট করেছি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কনফিউশন থাকে বলতে পারেন। আর যদি কনফিউশন না থাকে বা কোনো কিছু বলার না থাকে তাহলে হয়তোবা মিটিংটাকে ক্লোজ করে দেবো, এমনিও ক্লোজ হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। বুঝতে পারছি? জি ম্যাডাম।
তাহলে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন, অথবা আমি লিভ দিতে পারি। আর আমার একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, আমি এটাতে অ্যাক্টিভ না বলতে এখন থেকে এখানে অ্যাক্টিভ থাকবো। এই গ্রুপে আপনারা জয়েন হয়ে আপনাদের প্রবলেমগুলো ড্রপ করতে পারেন। প্রবলেম অনুযায়ী, টাইটেল অনুযায়ী আমি সিকুয়েন্সিয়ালি তাহলে ওই ওয়েবিনারের মধ্যে এক একটা টপিক নিয়ে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে ডিসকাস করব। বুঝতে পেরেছি? তো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনাদের প্রবলেমগুলোকে লিখতে পারেন, ডিসকাস করতে পারেন। আপনাদের কোনো রেসপন্স নেই, তাহলে কি আমি মিটিংটাকে এখানে শেষ করে দিব? জি ম্যাম, বুঝতে পারছি।